আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। উন্মোচন কোচিং হোম থেকে তোমাদের সাথে আছি আমি মাহমুদ আহমেদ। আজকে আমরা দেখব গতির প্রকারভেদ। সো আমরা গত ক্লাসে গতি কী, গতির সংজ্ঞা, স্থিতি কী, এইটা দেখছিলাম। আজকে আমরা দেখব গতির প্রকারভেদ। তোমাদের বইতে মূলত এই 5টা প্রকারভেদই দেওয়া আছে গতির। একটা হচ্ছে সরলরৈখিক গতি, তারপরে হচ্ছে ঘূর্ণন গতি, চলন গতি, পর্যায়বৃত্ত গতি এবং সরল স্পন্দন গতি। এখন আমরা একটি একটি করে এই সবগুলো গতি বুঝব। সরলরৈখিক গতি কি? মনে করো এইটা একটা রাস্তা, এইটার উপরে একটা গাড়ি আছে। এই গাড়ি যদি চলতে থাকে, কোনো আঁকাবাঁকা রাস্তা না, আবার এইরকম কোনো আঁকাবাঁকা রাস্তা না, সোজা স্ট্রেইট একটা রাস্তা আছে। মানে কোনো একটা বস্তু যদি এমনভাবে গতিশীল হয় যে একটা সরল রেখার দিকে সরলরৈখিকভাবে গতিশীল হয়, তাহলে সেই গতিকে আমরা বলি সরলরৈখিক গতি। সো এটার সংজ্ঞাটা এইভাবে লেখা যায় যে সরলরেখায় চলমান কোনো বস্তুর গতিকে সরলরৈখিক গতি বলে। আমি আর এটা এখানে লিখতেছি না, তোমরা এটা লিখে নাও। সরলরেখায় চলমান কোনো বস্তুর গতিকে সরলরৈখিক গতি বলে। তার মানে এখানে আঁকাবাঁকা কোনো রাস্তায় গতিশীল হওয়া যাবে না, সরল রেখায় স্ট্রেইট পথে চলতে হবে, এটা হচ্ছে শর্ত। না, আশা করছি সরলরৈখিক গতি বুঝতে পারছো। এটা খুবই বেসিক বা সিম্পল একটা গতির টাইপ ছিল। তারপরেরটা হচ্ছে ঘূর্ণন গতি। এটাকে তোমরা স্টার দিয়ে রাখো। এটা থেকে সংক্ষিপ্ত প্রশ্ন, এমসিকিউ অনেক বেশি আসে পরীক্ষায় এই ঘূর্ণন গতি থেকে। সো ঘূর্ণন গতিটা আসলে কি? মনে করো এটা হচ্ছে কোনো একটা বিন্দু, এইটাকে কেন্দ্র করে একটা বৃত্ত আছে। এটা হচ্ছে একটা বৃত্তের কেন্দ্র, আর এটা হচ্ছে মনে করো একটা রাস্তা। মানে কোনো একটা বস্তু যদি এই নির্দিষ্ট একটা বিন্দুকে কেন্দ্র করে এই রেখার উপর চলতে থাকে, তাহলে সেটাকে আমরা বলি ঘূর্ণন গতি। মানে একটা নির্দিষ্ট বিন্দুর সমদূরত্বে, আমরা যদি এটাকে ধরি ব্যাসার্ধ আর, আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ সব জায়গায় সমান হয়, তাহলে এই নির্দিষ্ট একটা বিন্দুর সমদূরত্বে যদি একটা বস্তু ঘুরতে থাকে, এখানে শর্ত হচ্ছে ঘুরতে হবে, তাহলে সেই বস্তুর গতিকে আমরা বলি ঘূর্ণন গতি। এটা সংজ্ঞায় এরকমভাবে লেখা যায় যে কোনো বিন্দুকে, নির্দিষ্ট বিন্দুকে দেই, নির্দিষ্ট কোনো বিন্দুকে কেন্দ্র করে ঘুরতে থাকা বস্তুর গতিকে ঘূর্ণন গতি বলে। যেটা আমি বুঝাইছি যে এইটা হচ্ছে মনে করো একটা বৃত্তের কেন্দ্র, এইটাকে কেন্দ্র করে এটার সমদূরত্বে যদি কোনো একটা বস্তু ঘুরতে থাকে, তাহলে সেই গতিকে আমরা বলি ঘূর্ণন গতি। এবং ঘূর্ণন গতির একটা উদাহরণ দাও। ঘূর্ণন গতির উদাহরণ কী হতে পারে? ঘূর্ণন গতির উদাহরণ হতে পারে ঘড়ির কাঁটার গতি। আমরা জানি ঘড়ির কাঁটা একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে এরকমভাবে ক্লকওয়াইজ ঘুরতে থাকে। ঘড়ির কাঁটা আমরা জানি একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘুরতে থাকে, তাহলে ঘড়ির কাঁটার গতি হচ্ছে একটা ঘূর্ণন গতির উদাহরণ। আশা করছি তোমরা এটা বুঝতে পারছো, ঘূর্ণন গতি। সো আমরা নেক্সট টপিকে যাই। পরবর্তী টপিক হচ্ছে চলন গতি। সো চলন গতি বোঝার জন্য আমি আগে দুইটা চিত্র আঁকাই, তারপরে তোমাদেরকে এইটা বোঝাচ্ছি। এইটা চলন গতির উদাহরণ না,
এটাই হচ্ছে চলন গতির উদাহরণ। জিনিসটা কীরকম একটু ভিজুয়ালাইজ করো। এইখানে যদি কোনো একটা বস্তু দেখো, এখানে প্রত্যেকটা স্টেপে বস্তুর দিকের পরিবর্তন হয়েছে। এখানের দিকটা হচ্ছে এইরকম, এই দিকে দিক, এই দিকে এটার দিক, এই দিকে এটার দিক, এই দিকে এটার দিক, এই দিকে, মানে প্রত্যেকটা স্টেপে বস্তুর দিকের পরিবর্তন ঘটেছে। এখানে প্রত্যেকটা স্টেপে বস্তুর দিকের পরিবর্তন ঘটেছে। এখানে দেখো প্রত্যেকটা স্টেপে বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটছে, কিন্তু দিকের পরিবর্তন ঘটে নাই। সবসময়ই দিক কোন দিকে ছিল? সামনের দিকে। দিক কোন দিকে? সামনের দিকে, সামনের দিকে। বিষয় ক্লিয়ার? এখানে কি হয়েছে? বস্তুর অবস্থানের পরিবর্তন হয়েছে এবং কি হয়েছে যে দিকের পরিবর্তন ঘটছে। আর এখানে কি ঘটছে? দিকের কোনো পরিবর্তন ঘটেনি। এটা হচ্ছে চলন গতির উদাহরণ। এটা হচ্ছে চলন গতির উদাহরণ। চলন গতির সংজ্ঞাটা এইরকম যে কোনো একটা গতিশীল বস্তু যদি গতিশীল বস্তুর প্রত্যেকটি কোণা একই সময় একই দিকে অগ্রসর হয় তাহলে সেই গতিকে চলন গতি বলে। এটা দেখে সাধারণত শর্ট কোয়েশন খুব বেশি একটা আসে না, তোমরা সংজ্ঞাটা লিখে নিবা। কোনো একটা বস্তুর যদি এমনভাবে গতিশীল হয় যে বস্তুর সকল কোণা একই সময় একই দিকে অগ্রসর হয় তাহলে তাকে চলন গতি বলে। আশা করছি এই বিষয়টা তোমরা বুঝতে পারছো। সো এটা থেকে খুব বেশি প্রশ্ন আসে না। আমাদের যেটা আসে এটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি থেকে খুব বেশি। মানে তোমরা 9-10-এর লাইফে এই ঘূর্ণন গতি এবং পর্যায়বৃত্ত গতি এই দুইটা টপিক থেকে প্রশ্ন তোমরা অবশ্যই ফেস করবা। তোমাদের স্কুলের অর্ধবার্ষিক পরীক্ষা, বার্ষিক পরীক্ষা, টেস্ট পরীক্ষা, প্রি টেস্ট পরীক্ষা, ইভেন এসএসসি, এবং প্রত্যেকটা পরীক্ষার মধ্যে মিনিমাম 3টা বা 4টা পরীক্ষায় তোমরা এই পর্যায়বৃত্ত গতির কোয়েকশন ফেস করবা। এখন হচ্ছে পর্যায়বৃত্ত গতিটা কি? পর্যায়বৃত্ত গতি বোঝার আগে আমি একটা উদাহরণ দিই। তোমরা পেন্ডুলাম দেখছো? পেন্ডুলাম এই যে গড়ির নিচে অনেক দামি দামি ঘড়ি আছে, ঘড়ির নিচে একটা জিনিস ঝুলানো থাকে যেটা এইরকমভাবে দুলতে থাকে, এই যে দুলাটা হচ্ছে এটা হচ্ছে পর্যায়বৃত্ত গতির একটা উদাহরণ। সো এই উদাহরণটা বোঝার আগে আমি তার পর্যায়বৃত্ত গতির সংজ্ঞাটা লিখি। সংজ্ঞা লেখার পরে আমি জিনিসটা ডিটেলস বুঝিয়ে দিচ্ছি। কোনো গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পর একই দিকে অতিক্রম করে তবে তাকে পর্যায়বৃত্ত গতি বলে। কোনো গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পর পর একই দিকে একইভাবে অতিক্রম করে তবে তাকে পর্যায়বৃত্ত গতি বলে। নির্দিষ্ট সময় পর পর একই দিকে একইভাবে অতিক্রম করে তবে তাকে পর্যায়বৃত্ত গতি বলে। এবং এই সংজ্ঞাটার মধ্যে কিওয়ার্ড কোন জিনিসগুলো কিওয়ার্ড এইগুলো আমরা একটু দেখি। নির্দিষ্ট সময় এটা হচ্ছে কিওয়ার্ড। একই দিকে এটা হচ্ছে কিওয়ার্ড। একইভাবে এটা হচ্ছে কিওয়ার্ড। এই পর্যায়বৃত্ত গতিতে এই 3টা হচ্ছে কিওয়ার্ড। মানে এই 3টা শর্ত সবসময় ফিল আপ করা লাগবে, নাহলে এটা পর্যায়বৃত্ত গতি হবে না। এখন আমরা যদি এই পর্যায়বৃত্ত গতির উদাহরণ দেখি, উদাহরণটা কীরকম হতে পারে? যেমন মনে করো এখান থেকে একটা গাড়ি আছে, এই গাড়ি এখানে একটা বিন্দুতে গেছে, এখান থেকে এখানে যেতে তার সময় লাগে 10 সেকেন্ড। তারপরে আবার এই জায়গা থেকে আবার এখান থেকে এদিকে ফিরে আসছে, এদিকে গেছে আবার এদিকে ফিরে আসতে আবার সময় লাগে তার 10 সেকেন্ড। তাহলে জিনিসটা হচ্ছে বস্তু এখান থেকে এখানে যাইতে লাগছে 10 সেকেন্ড, এখান থেকে এখানে আসতে আরও সময় লাগছে 10 সেকেন্ড। তার মানে 20 সেকেন্ড পরে এই বস্তু আবার এই জায়গায়। এখন এই ঘটনা যদি কন্টিনিউয়াসলি ঘটতে থাকে, একবার ঘটলে হবে না, কন্টিনিউয়াসলি করতে হবে। এইটা এখানে যাবে আবার আসবে, আবার যাবে আবার আসবে, আবার যাবে আবার আসবে, তখনই পর্যায়বৃত্ত গতি হবে। ক্লিয়ার? তাইলে নির্দিষ্ট সময় পর পর, তার মানে বস্তু এখানে গেছে আবার এখানে আসছে,
20 সেকেন্ড পর পর 20 সেকেন্ড পর পর বস্তু এই বিন্দুতে আসছে, তার মানে আমরা এটা বলতে পারি নির্দিষ্ট সময় পর পর এই শর্ত ফিল আপ করছে। ক্লিয়ার? আবার একই দিকে বস্তু এই দিকে গেছে, আবার এই দিকেই আসছে। ক্লিয়ার? তাইলে একই দিকে এই শর্ত ফিল আপ করছে। এখন আরেকটা জিনিস ইম্পর্টেন্ট যেটা আছে, এটা হচ্ছে একইভাবে বস্তু এই দিকে যেইভাবে গেছে ওইখান থেকে আবার এই পাশে ঠিক একইভাবেই আসছে। তাহলে আমরা বলতে পারি এখানে নির্দিষ্ট সময় পর পর এই শর্ত ফিল আপ করছে, একই দিকে এই শর্তও ফিল আপ করছে, একইভাবে এই শর্তও ফিল আপ করছে। তাই ইট মিনস এটা হচ্ছে পর্যায়বৃত্ত গতির একটা উদাহরণ। ক্লিয়ার? সো এটার ক্ষেত্রে আমরা আরও কিছু উদাহরণ দেখি। মনে করো ঘড়ির কাঁটা এখান থেকে চলা শুরু করছে, এইদিকে গেছে, এরকম ঘুরতেছে, আবার এইদিকে এসে আবার এইদিকে করতেছে। মিনিটের কাঁটা যেটা আছে, মিনিটের কাঁটা একদম উপর থেকে সম্পূর্ণ পথ ঘুরে আবার এখানে আসতে কত সময় লাগে? 1 ঘন্টা। তাহলে মিনিটের কাঁটা 1 ঘন্টা পর পর এই বিন্দুতে আসতেছে, এবং এই গতি, এই যে মিনিটের কাঁটার যেই গতি, সবসময় গতিটা সেম, একই গতিতে সে যাচ্ছে, আবার একইভাবে তার গতির কোনো পরিবর্তন নাই, একইভাবে একই পথে সে ঘুরতেছে। তার মানে আমরা এই ঘড়ির কাঁটার গতিকে কি বলতে পারি? পর্যায়বৃত্ত গতি বলতে পারি। বিষয় ক্লিয়ার? তোমাদের একটু আগে একটা এক্সাম্পল দিচ্ছিলাম যে ঘূর্ণন গতির উদাহরণও বলছিলাম যে ঘড়ির কাঁটার গতি হচ্ছে একটা ঘূর্ণন গতির একটা উদাহরণ। আবার এখানে পর্যায়বৃত্ত গতির উদাহরণেও ঘড়ির কাঁটার গতি হচ্ছে একটা পর্যায়বৃত্ত গতির উদাহরণ। তার মানে ঘড়ির কাঁটার গতি ঘূর্ণন গতিও হতে পারে, পর্যায়বৃত্ত গতিও হতে পারে। ক্লিয়ার? সো পরীক্ষায় যদি প্রশ্ন এরকম আসে যে ঘড়ির কাঁটার গতি কোন ধরনের গতি, তাহলে কীভাবে লিখে দিবা? ঘড়ির কাঁটার গতি ঘূর্ণন গতি এবং পর্যায়বৃত্ত গতি উভয়ই। তারপরে ঘূর্ণন গতির সংজ্ঞা দিয়ে এটা ব্যাখ্যা করবা, এটা ঘূর্ণন গতি। তারপরে আবার পর্যায়বৃত্ত গতির সংজ্ঞা দিয়ে এটা বলে দিবা যে এটা একই সময় একই দিকে একইভাবে অতিক্রম করে, সুতরাং এটা পর্যায়বৃত্ত গতিও বটে। আশা করি যে তোমরা পর্যায়বৃত্ত গতির এই অংশটুকু বুঝতে পারছো। সো আমাদের নেক্সট যে টপিক আছে সরল স্পন্দন গতি, এটা থেকেও আমাদের মোটামুটি প্রশ্ন আসে, এটাও কমন, এটারও তোমরা স্টার দিয়ে রাখতে পারো, এটাও কমন আছে, এটা থেকেও প্রশ্ন পরীক্ষায় আসে। এখন সরল স্পন্দন গতি হচ্ছে একটা স্পেশাল টাইপ পর্যায়বৃত্ত গতি, একটা স্পেশাল টাইপ। আমি তোমাদের ইয়েতে যেটা দেখাইছিলাম, একটু আগে যে এক্সাম্পল দেখাইছিলাম, এইখানে একটা বিন্দু নিয়েছিলাম, এইখান থেকে গাড়ি গেছে এইখানে, আবার এইখান থেকে আসছে এইখানে, ঠিক আছে? তার মানে এই যে বিন্দু আছে, এই বিন্দুর শুধুমাত্র এক পাশে বস্তু গেছে আবার আসছে। ঘড়ির কাঁটা সবসময় তো এইভাবেই ঘুরে, সবসময় এইভাবেই ঘুরে, ঠিক না? মানে ঘড়ির কাঁটা তো এক সময় এইভাবে ঘুরবে, অন্য সময় এইভাবে ঘুরবে, একবার এইরকম একবার এরকম তো আর ঘড়ির কাঁটা হয় না। ঘড়ির কাঁটা গতি সবসময় একই দিকে ঘুরে, আর সরল স্পন্দন গতিটা হচ্ছে দুই দিকে ঘুরতে হবে। মানে পর্যায়বৃত্ত গতি এবং সরল স্পন্দন গতির মধ্যে পার্থক্য হচ্ছে এই জায়গায়। প্রথমেই লিখে দিবা যে সরল স্পন্দন গতি হচ্ছে একটা স্পেশাল টাইপ পর্যায়বৃত্ত গতি। এইখানে আমরা যদি একটা পেন্ডুলামের উদাহরণ দিই, পেন্ডুলাম যে এদিকেও যায় এদিকেও যায়, এরকমভাবে তোমরা অনেক সময় এটা এই যে ঘড়ির নিচে যে অনেক দামি দামি ঘড়ি আছে ওগুলোর নিচে দেখতে পাবো। সো পেন্ডুলামের কথা যদি আমরা এখানে চিন্তা করি, এটা একটা পেন্ডুলাম। সো এটা সর্বোচ্চ বিন্দু এইদিকে এখানে আসে, আর এইদিকে এইখানে আসে। তাহলে এই পেন্ডুলাম যেটা আছে, এটা এই যে নির্দিষ্ট বিন্দুর এই পাশে একবার দুলতেছে, এই পাশে আর একবার দুলতেছে। ক্লিয়ার? একবার এই পাশে দুলে, একবার এই পাশে দুলে, নির্দিষ্ট বিন্দুর উভয় পাশে দুলতে থাকে, নির্দিষ্ট একটা বিন্দুর উভয় পাশে দুলতে হবে। কিন্তু পর্যায়বৃত্ত গতিতে এইটা নেই। পর্যায়বৃত্ত গতিতে হচ্ছে একই দিকে ঘুরলেই হবে, শুধুমাত্র একদিকে ঘুরবে। আর স্পন্দন গতি বা সরল স্পন্দন গতিতে হচ্ছে উভয় দিকে দুলতে হবে, মানে নির্দিষ্ট একটা বিন্দুর উভয় পাশে দুলতে থাকা বস্তুর গতিকে সরল স্পন্দন গতি বলে।
ফার্স্ট লাইনে লিখে দিবা যে সরল স্পন্দন গতি হচ্ছে একটি স্পেশাল টাইপ পর্যায়বৃত্ত গতি, নির্দিষ্ট একটি বিন্দুর উভয় পাশে দুলতে থাকা বস্তুর গতিকে সরল স্পন্দন গতি বা স্পন্দন গতি বলে। আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। এবং স্পন্দন গতির কিছু উদাহরণ দিই, একটা দিলাম পেন্ডুলাম, আর একটা উদাহরণ কী হতে পারে, আরেকটা উদাহরণ হতে পারে দুলনায় দুলা। দুলনায় দুলাটা সেম, একবার এই দিকে একবার ওই দিকে, একবার এই দিকে একবার এই দিকে। তো দুলনায় দুলতে থাকা বস্তুর গতি এটাও হচ্ছে একটা সরল স্পন্দন গতি। ক্লিয়ার? তারপরে আরও কিছু উদাহরণ আছে, যেমন হৃৎপিণ্ড। আমাদের হৃৎপিণ্ড কীরকম কাজ করে, একবার ফুলে আবার একটু ভিতরে যায়, আবার ফুলে আবার একটু ভিতরে যায়, এরকম না? তাহলে হৃৎপিণ্ডের যে স্পন্দন আছে, হৃৎপিণ্ডের স্পন্দনটাও হচ্ছে এক ধরনের সরল স্পন্দন গতি। আশা করছি তোমাদের এই যে 5টা টাইপের গতি আছে, যে এগুলোর মধ্যে এই 3টা টাইপই বেশি ইম্পর্টেন্ট, এইগুলো থেকে সাধারণত প্রশ্ন আসে। আশা করছি এগুলো তোমাদের ক্লিয়ার, এবং এগুলো থেকে যদি প্রশ্ন আসে তাহলে আশা করি তোমরা পরীক্ষায় অ্যান্সার করতে পারবা। সো ভালো থাকো, নেক্সট ভিডিওতে দেখা হবে গতির সমীকরণ নিয়ে।